যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। আমাদের যুব সমাজের নেতৃত্বে তারা গদি ছাড়তেই শুধু বাধ্য হননি, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আমরা বলি এদেশের সত্যিকারের নাগরিক যারা, তারা কখনোই দেশ থেকে পালানোর চিন্তা করে না। যারা দেশকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না। যারা দেশকে ভালোবাসে কানাডা, মালয়েশিয়ায় তারা বেগমপাড়া গড়ে তুলে না। যারা দেশকে ভালোবাসে দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে। যারা দেশকে ভালোবাসে জনগণের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র আর গুলি জনগণের বুকে তাক করে না। তারা সবই করেছে। তারা চেয়েছিলেন অতীতের ফ্যাসিস্টের শিরোমণি ফেরাউনের মতো এই দেশকে নিয়ন্ত্রণ করতে। আল্লাহ যেভাবে ফেরাউনদের অতীতে বিদায় দিয়েছেন, এদেশেও ফেসিবাদের ধারক বাহক যারা ছিল তারা অপমানজনকভাবে বিদায় নিয়েছে। এমনকি যাওয়ার সময় নিজের সহকর্মীদেরকেও বলে যেতে পারেনি যে আমি অমুক জায়গায় চলে যাচ্ছে। আর আক্ষেপ করে বলেছে এমন একটি দল করলাম, নিরাপদে তিনি চলে গেলেন, কিন্তু আমাদের কি হবে তা বলে গেলেন না। এমন রাজনীতি বড় লজ্জার রাজনীতি। এই দল যারা করতেন, সরকারের ইশারা ইঙ্গিতে যারা মানুষের উপর জুলুম করেছেন, আশা করি তারা এখন বুঝতে পেরেছেন জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কখনো কেউ পার পায় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনারা জানেন এই সরকার ক্ষমতায় আসার পরে এদেশের 18 কোটি মানুষের উপরে তাণ্ডব চালিয়েছিল। শুরু করেছিল জামাতে ইসলামীকে দিয়ে, তার আগে শুরু করেছিল সেনাবাহিনীকে দিয়ে, শেষ করেছে জামাত ইসলামীকে দিয়ে। শুরু করেছে নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, বন্দী করে, বিচারের নামে তামসা করে হত্যা করার মধ্য দিয়ে, আর শেষ করেছে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে। আজকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে কে নিষিদ্ধ হয়েছে? কে? জুড়ে বলেন। এখন তো আর বাপ বেটা দুপুর বেলা একই টেবিলে বসে খাবার খাচ্ছে, সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে বলেছে তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই আশঙ্কা এখন তো নেই। তাহলে গলা ঝেড়েই বলুন, এরা কারা? এরা ফ্যাসিস্ট। সম্মানিত ভাইয়েরা, ফ্যাসিবাদীদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ এখনো বিদায় নেয় না। আমরা তো ফ্যাসিবাদীদেরও পতন চেয়েছি, ফ্যাসিবাদেরও পতন চেয়েছি। এই ফ্যাসিবাদের কুখাসলত গুলো এখনো বাংলাদেশে রয়ে গেছে। এখনো বাংলাদেশের মানুষ এক শ্রেণীর রাজনৈতিক কর্মী নামের যারা কলঙ্ক, তাদের হাতে এখনো নির্যাতিত হচ্ছে। রাস্তাঘাটে, ফুটপাতে, ব্যবসা প্রতিষ্ঠানে, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিতে, পরিবহন সেক্টরে, সর্বত্র তারা ভয়াবহ চাঁদাবাজের তাণ্ডবে তারা অতিষ্ঠ। ইতিমধ্যে জনগণ প্রতিরোধ করতে শুরু করেছে। জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা এই সংগ্রামী জনগণকে অভিনন্দন জানাই এবং আশ্বস্ত করি, চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে আমরা একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা এদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত দেখতে চাই। রাষ্ট্রের এটি দায়িত্ব।
এমন একটি রাষ্ট্র কাঠামো উপহার দেওয়ার জন্য দায়িত্বশীল সৎ মানুষের বড় প্রয়োজন। বাংলাদেশ জামাতে ইসলামী যুগ যুগ ধরে সেই মানুষগুলাই তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। আমার প্রিয় সহকর্মী বলেছেন, আমরা 2001 থেকে 6 4 দলীয় সরকারের অংশ ছিলাম। সেখানে আমাদের 2 জন শীর্ষস্থানীয় নেতা তারা 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তাদের বিরুদ্ধে হাজার জাতের মিথ্যা অভিযোগ দিয়েছে, কিন্তু তারা দুর্নীতি করেছেন এই প্রশ্ন উঠাতে পারেনি। দুর্বৃত্তন অনুবীক্ষণ যন্ত্র দিয়েও কেউ তাদের ক্ষেত্রে কোনো দুর্নীতি খুঁজে পায়নি। তারা শুধু সৎ ছিলেন এমন নয়, তারা সৎও ছিলেন, স্মার্টও ছিলেন। দক্ষতার সাথে তারা 3টি মন্ত্রণালয় সামাল দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, 10টা মন্ত্রণালয় যদি জামাতে ইসলামের হাতে আসতো তাহলে 10 মন্ত্রণালয়ে একই চিত্র দেখা যেত। মন্ত্রীরা দেশের সব কাজ করবেন না, কাজ করার জন্য কর্মকর্তা কর্মচারীরা আছে, তাদেরকে তারা নেতৃত্ব দিবেন, দিক নির্দেশনা দিবেন। আমার হাতের 10 আঙ্গুল পরিষ্কার, তোমাদের হাতের একটা আঙ্গুল আমরা অপরিষ্কার দেখতে চাই না। পাশাপাশি এই রাষ্ট্রের অগ্রগতি উন্নয়নে, শৃঙ্খলা বিধানে যারা কর্মকর্তা কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবে তাদেরকে সম্মানের জায়গা নিশ্চিত করে দিতে হবে। অনেকে বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে কর্মক্ষেত্রে প্রবেশ করতে দিবে না। এটি সঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সবচেয়ে কঠিন কাজ যুদ্ধে, সেখানেও নিজ স্ত্রীগণ এবং মহিলাদেরকে সুযোগ করে দিয়েছিলেন যুদ্ধ করার জন্য। মহিলারা যদি যোদ্ধা হতে পারে তাহলে সমাজের কোন কাজটা তারা করতে পারবে না? আমি আগেই বলেছি, সম্মান নিশ্চিত করা হবে, আবার নিরাপত্তাও তাদের জন্য নিশ্চিত করা হবে। এখন ঘর থেকে বের হলে অভিভাবকদের বুক দূর দূর করে কাঁপে যে সম্মান আর জীবন নিয়ে আমার মেয়ে, আমার মা, আমার বোন ঘর থেকে বের হয়েছে, একই সম্মান আর নিরাপত্তা নিয়ে আবার সে ঘরে ফিরে আসতে পারবে কিনা। দিন রাত একাকার করে পাহারাদারের দায়িত্ব পালন করতে হবে। টানা 15 দিন আমরা জনগণের পাশে ছিলাম। আমরা যেমন মসজিদ পাহারা দিয়েছি, মন্দিরও পাহারা দিয়েছি, মঠও পাহারা দিয়েছি, আমরা চার্চও পাহারা দিয়েছি। কিন্তু আগামীতে এমন একটি দেশ চাই, কোন প্রতিষ্ঠান পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। সমাজ এবং সরকার তার নিরাপত্তা নিশ্চিত করবে। সংখ্যালঘু সংখ্যাগুরু 53-54 বছরে স্লোগান দিয়ে সমাজকে বিভক্ত করে, আমাদেরকে দুর্বল করে, আমাদেরকে মুখামুখি লাগিয়ে রাখা হয়েছিল। যারা সংখ্যালঘু বলে আমাদের ভাই বোনদের জন্য মায়া কান্না করছেন, আমি দেশবাসীকে আহ্বান জানাবো, গত ফ্যাসিস্ট আমলে রংপুরের মৎস্যপল্লীতে, দিনাজপুরের সাঁওতালপল্লীতে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে, হিন্দুপল্লীতে কারা হামলা চালিয়েছিল, লুটপাট করেছিল, ভাঙচুর করেছিল, অগ্নিসংযোগ করেছিল, কারা গরু ছাগল চুরি করেছিল, আপনারা দেখার চেষ্টা করুন। আমি নিশ্চয়তা দিয়ে বলছি, যারা বেশি মায়া কান্না করেছে তারাই অপকর্মগুলা করেছে। সারা বাংলাদেশের একই চিত্র। এরা আমাদের বিরুদ্ধে বিশ্বকার করে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আল্লাহকে ভয় করি। আমরা কারে ভয় করি? যারা আল্লাহকে ভয় করে তাদের হাতে মানুষের জীবন, সম্পদ, ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। 2 নম্বর দাবি হচ্ছে, উত্তর জনপদের প্রিয় নেতা কলিজার টুকরা এটিএম আজহারুল ইসলাম দুঃখজনকভাবে ফ্যাসিবাদের হাতে তিনি বন্দী হয়েছিলেন। এখন তিনি বন্দী কেন, জনগণ তা জানতে চায়।
কবে তিনি মুক্ত হবেন জনগণ তা শুনতে চায়। আমরা অনুরোধ করব তার বিষয় নিয়ে কেউ ধানাই পানাই করবেন না। সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দিন। বাকি জীবন অতীতের মতো তাকে জনগণের জন্য কাজ করতে দিন। এই সমস্যাগুলো যারা সৃষ্টি করেছিল, ক্ষমতাকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য যারা একেবারেই বেপরোয়া হয়ে উঠেছিল, মানুষের জীবন যাদের কাছে কোনো জীবনই ছিল না, ক্ষমতার শেষ প্রান্তে তারা নিজেদের ক্ষমতা ধরে রাখতে সরাসরি স্পষ্ট দিবালোকে মানুষের বুকে গুলি ছুড়ে হাজার হাজার মানুষকে তারা খুন করেছে। 15.5 বছর তারা খুন করেছে, গুম করে আয়না করে বন্দি করে রেখেছে। 26,000-এর ঊর্ধ্বে মানুষকে জীবনের করে পঙ্গু করে দিয়েছে। কেউ চোখ হারিয়ে অন্ধ, কেউ হাত পা হারিয়ে পঙ্গু, কেউ আবার স্পাইনাল করে বুলেট ইনজুরি নিয়ে প্যারালাইজড হয়ে হাসপাতাল কিংবা তার বাড়ির বিছানায় ছটফট করছে। এই অবস্থায় যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। প্রধান উপদেষ্টা বারবার তিনি ঘোষণা দিয়েছেন, এবারের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন হবে। আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো, আমরা ইলেকশন চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আর আমরা চুরি চামারি, কালো টাকার পেশি শক্তির প্রভাব যুক্ত নির্বাচন দেখতে চাই না। এই জন্য নির্বাচনের জন্য অবশ্যই সমতল মাঠ তৈরি করতে হবে। এ দায়িত্ব পালনে আপনারা আমাদের যত ধরনের সহযোগিতা চাইবেন, সকল সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছি।